আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার এই পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা করবা, বাইরে ঘোরাফেরা না করে। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক, শহীদ মোহাম্মদ মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স, রাজশাহী। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে পাঠদান করব। আজকে যে বিষয়টা, যে অধ্যায়টা আলোচনা করব তা হলো অধ্যায় 2। এখানে বলে লিখেছি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অধ্যায় 2। দুই অধ্যায় কি আছে? বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে তোমরা এর আগের ক্লাসগুলোতে, অর্থাৎ 6, 7, 8, 9 এই ক্লাসগুলোতে, 9-এর শুরুতে তোমরা এই বীজগাণিতিক রাশি সম্পর্কে ধারণা পেয়েছো। 7-8-এ বিশেষ করে পেয়েছো, 9-এও কিছুটা আছে, 9-10-এও। তো এখানে আমি একটু ডিটেলস আলোচনা করব। তখন একটু আচ্ছা ধারণা হয়তো ছিল তোমাদের, আজকে আমি একটু ডিটেলস আলোচনা করব। তো বীজগাণিতিক রাশি আসলে কি, এই সম্পর্কে আসলে আগে একটা ধারণা থাকা দরকার। বীজগাণিতিক রাশি হলো যে কোনো একটা প্রতীক, যে কোনো একটা সংখ্যা প্রতীক। যেমন সংখ্যা নির্দেশক প্রতীক, মনে করি যে কোনো একটা সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক, এটা মনে করি সংখ্যা নির্দেশক প্রতীক, এটা মনে করি এক্স। এই প্রতীক আর কিছু সংখ্যা প্রতীক, যেমন সংখ্যা, যেমন সংখ্যা প্রতীক কি? সংখ্যা প্রতীক হতে পারে 1, 2, 3 ইত্যাদি, যে কোনোটা হতে পারে। এই সংখ্যা প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক এবং সংখ্যা প্রতীক অর্থাৎ সংখ্যা, এই দুইটাতে যদি আমরা এই প্রক্রিয়া চিহ্ন প্লাস, মাইনাস, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন, এগুলো দ্বারা অর্থবহভাবে আমরা প্রকাশ করি, এই প্রতীক, সংখ্যা এবং এই প্রক্রিয়া চিহ্ন, এগুলোকে যদি আমরা অর্থবহভাবে প্রকাশ করি, প্রতীক অর্থবহভাবে যুক্ত করি, তাহলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীক পাই, তাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো। সেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো, বা সেটাকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন আমি একটা বলি যে x + 5, এটা একটা বীজগাণিতিক রাশি। তারপরে x² + 5x + 6, এটা একটা বীজগাণিতিক রাশি। এবার আমরা x কেও বীজগাণিতিক রাশি বলতে পারি, বা 3x কেও বীজগাণিতিক রাশি বলতে পারি। সবই বীজগাণিতিক রাশি। এই প্রতীকটা পরবর্তী আমরা এই প্রতীককে আমরা চলক বলবো। এই চলক এবং সংখ্যা প্রতীক এই নিয়ে এটা অর্থবহভাবে এভাবে প্রকাশ করা হলো, যুক্ত করা হলো। এইগুলো হলো প্রত্যেকটা এক একটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখন অর্থবহ কেন বলা হচ্ছে? অর্থবহভাবে যুক্ত করা কেন বলা হচ্ছে? এটা কি অর্থবহ হবে যদি আমি এভাবে লিখি x² + 5x + 6? এটা কি অর্থবহ হলো? কখনোই না। আবার যদি লিখি x² প্লাস, তারপরে গুণ চিহ্ন দিলাম, 5x প্লাস দিলাম, তারপরে বা এখানে মাইনাস দিলাম, মাইনাস দিলাম, দিয়ে তারপরে ভাগ দিলাম, 6 দিলাম, এটা কি অর্থবহ হলো? কখনোই না। তাহলে অর্থবহ হতে হবে, শুধু এগুলো দিয়ে প্রকাশ করলেই হবে না। তাহলে প্রতীক, সংখ্যাকে যদি আমরা অর্থবহভাবে যুক্ত করি, তাহলে যে নতুন মানে কি বলে এটাকে
যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, এটা একটা সংখ্যা নির্দেশক প্রতীক, এটা একটা সংখ্যা নির্দেশক প্রতীক, নতুন নতুন সংখ্যা নির্দেশক প্রতীক। এই নতুন সংখ্যা নির্দেশক প্রতীকগুলোকেই বলবো আমরা বীজগাণিতিক রাশি। তো এই মোটামুটি একটা প্রতীক বীজগাণিতিক রাশির একটা আলোচনা ধারণা দেওয়া হলো। এরপরে আমরা জানবো আজকের আলোচনা থেকে আমরা আরো জানবো যে চলক কি, চলক সম্পর্কে জানবো, তারপরে ধ্রুবক সম্পর্কে জানবো, আর বহুপদী সম্পর্কে জানবো। এই অধ্যায়ের অনুশীলনীতে যাওয়ার আগে কিছু কিছু বিষয়, মৌলিক বিষয়গুলো জানা দরকার, তাহলে অনুশীলনের অঙ্কগুলো বোঝা যাবে না। সেজন্য এইগুলো সহ আরো কিছু আছে, আজকের আলোচনায় সবটাই নিয়ে আসা যাবে না, যতদূর যাই সম্ভব আমরা নিয়ে আসবো। এই চলক, ধ্রুবক, বহুপদী এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। চলক, তাহলে চলকটা কি? বীজগাণিতিক রাশি জানলাম, এবার চলক সম্পর্কে জানবো। চলকটা কি? চলক হলো, মনে করি যে কোনো একটা প্রতীক নিলাম, যে কোনো একটা প্রতীক, x হতে পারে, y হতে পারে, z হতে পারে। তো আমরা x নিলাম, যে কোনো একটা প্রতীক x, আর সংখ্যার সেট, যে কোনো সংখ্যার সেট, যে কোনো সংখ্যার সেট যদি নিই, সেটা a হতে পারে আমার ইচ্ছা মতো 1 2 3 এই 10 পর্যন্ত, এটা হতে পারে b দিয়ে এরকম আরো হতে পারে। তারপরে আমাদের সংখ্যার সেট আমাদের জানা আছে, যেমন n সমান কি আমরা জানি 1 2 3 4, এটা হতে পারে। z হতে পারে, z সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এটা হতে পারে। যে কোনো সংখ্যা সেটে নিই না কেন, যদি এরকম যে কোনো সংখ্যা সেটের ক্ষেত্রে এই প্রতীকটা যদি a সেট কিংবা b সেট কিংবা n সেট কিংবা z সেট, এগুলো যে কোনো অনির্ধারিত সদস্য হয়ে থাকে, অর্থাৎ x বিলংস টু a যদি হয়, আমরা a নিয়েই কথা বলি, পরবর্তীতে এটাকে চেঞ্জ করে এগুলো বসায় দেবে, সব ক্ষেত্রেই পদ্ধতি হয়ে যাবে। আমরা a নিয়েই কথা বলি। যদি x বিলংস টু a হয়, এটা মানে কি? এর মানে হলো x হলো a সেটের একটা সদস্য। আচ্ছা, a সেটের কোন সদস্যকে নির্ধারণ করবে? এখানে তো 10টা আছে, এখানে কি বলে দেওয়া হয়েছে যে x সমান এই সদস্য? তা তো বলে দেওয়া হয়নি। বলেছি x বিলংস টু, মানে x এর একটা সদস্য। x এর মান 1 থেকে 10 পর্যন্ত যে কোনোটা হতে পারে, অনির্ধারিত, এটা নির্ধারিত নয়, অনির্ধারিত। তাহলে এরকম অনির্ধারিত প্রতীক, যে সেটের অনির্ধারিত প্রতীক, এরকম প্রতীককে আমরা বলবো চলক। এরকম প্রতীক যেটা অনির্ধারিত মান সংখ্যা নির্দেশ করে, সেটাকে বলবো আমরা চলক। তাহলে চলকটা কি? সংখ্যা সেটের অনির্ধারিত একটা সদস্য। আচ্ছা, এই কোন সেটের অনির্ধারিত সদস্য যেটা, সেটা হলো চলক বলছি আমরা। তো x এর জায়গাতে আমরা y নিতে পারি, তাহলে y একটা চলক। y বিলংস টু, এখানে আমি n নিতে পারি, হ্যাঁ। তারপরে এখানে y বিলংস টু z নিতে পারি, এগুলো নিতে পারি। তাহলে এখানে x কে চলক বুঝাবে, y কেও চলক বুঝাবে। এখানে আমি ঠিক আছে, এখানে এই z মানে পূর্ণ সংখ্যা সেট, আর এখানে স্মল লেটার z যদি আমি দিই, তাহলে z বিলংস টু z এটা হতে পারে, কিংবা z বিলংস টু a হতে পারে, b হতে পারে, z বিলংস টু n হতে পারে, ইত্যাদি, যে কোনোটাই হতে পারে। তো এরকম প্রতীক যেগুলা কোন সেটের সদস্য, অনির্ধারিত সদস্য, সেই প্রতীককে আমরা বলবো চলক। কোন সেট হতে হবে? সংখ্যা সেট, অবশ্যই সংখ্যা সেট হতে হবে। সংখ্যা সেটের অনির্ধারিত সদস্য যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো চলক। আর চলকটা হলো, মানে ওই সেটটাকে বলা হবে ওই চলকের ডোমেইন। যেমন এখানে x বিলংস টু a এর ক্ষেত্রে
এখানে চলক হলো x এবং x এর ডোমেন হলো a, x এর ডোমেন হলো a। তাহলে আমরা এইভাবে চলককে সংজ্ঞায়িত করতে পারি। আচ্ছা, এবার আসি ধ্রুবক। ধ্রুবকটা কি? আমি যখন x টাকে নির্দিষ্ট করে নেব, ধরি x সমান 3, যেখানে আমি আগেই বলেছি x বিলংস টু a, আর এই x এর মানটাকে আমি যদি নির্দিষ্ট করে নিই, তখন এই x টাই হয়ে যাবে, x এর মানটা যখন নির্দিষ্ট করে দেব, তখন এই নির্দিষ্ট মানটাকে বলা হবে ধ্রুবক। তখন এটা চলক থাকবে না, তখন এটা ধ্রুবক হয়ে যাবে। তাহলে এই নির্দিষ্ট মান কোন সংখ্যা, যেমন 3 দ্বারা তো 3টা বস্তুকে বোঝাবে, 3টা কোনো কিছুকে বোঝাবে, 3 4টা বোঝাবে না, 2টা বোঝাবে না। তাহলে 3 এটা একটা ধ্রুবক, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এরকম নির্দিষ্ট যখন বোঝাবে, তখন সেটা সেই চলকটা ধ্রুবক হয়ে যাবে, অর্থাৎ এটা তখন আর চলক এখানে থাকবে না। এই হলো চলক এবং ধ্রুবক। এবার আসি বহুপদী। তাহলে কি দেখলাম, যদি x কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, তখন তাকে আমরা ধ্রুবক বলবো, যেমন x এখানে 3 বললাম। চলক তার ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে। এখানে আমরা দেখলাম চলক, এখানে ডোমেন a, এই চলক x, এই চলকটা এই ডোমেন a থেকে যে কোনো মান নিতে পারে, 1 2 3 ইত্যাদি নিতে পারে। আমি যদি এখানে বলতাম যে x বিলংস টু n, তাহলে এখানে ডোমেন হয়ে যেত x এর ডোমেন হয়ে যেত কি, ডোমেন হয়ে যেত n। তার মানে x n সেট মানে এই যে এটা, এই n স্বাভাবিক সংখ্যা সেট, এটা n সেটের যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু ধ্রুবক এটা ফিক্স, নির্দিষ্ট। এই গেল চলক এবং ধ্রুবক সম্পর্কে ধারণা। এরপরে আমরা আসি বহুপদী। খুব ইম্পর্টেন্ট বিষয় বহুপদী, কারণ অনুশীলনে বহুপদী সম্পর্কে অনেক কথাবার্তা আছে। বহুপদী সম্পর্কে আমরা জানব। বহুপদী কি? বহুপদী আর কিছুই না, বহুপদী একটা বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। বহুপদী হলো একটা বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকবে, আর পদগুলো একাধিক চলকের অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত থাকবে। যেমন বহুপদীর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন ax, a, তারপরে x স্কয়ার প্লাস 5x মাইনাস 6, x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কয়ার। এগুলো প্রত্যেকটাই এক একটা বহুপদী। তাহলে বহুপদীতে এক বা একাধিক কি থাকবে? পদ থাকবে। এই পদগুলো কি? চলকের অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত। অঋণাত্মক কোনগুলো? অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত। অঋণাত্মক কোন সংখ্যাগুলোকে অঋণাত্মক সংখ্যা বলবো আমরা? যেমন অঋণাত্মক হলো 0 1 2, এগুলো হলো অঋণাত্মক সংখ্যা। পূর্ণসংখ্যিক ঘাত এগুলো হলো পূর্ণ সংখ্যা, এইগুলো হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে ভগ্নাংশ থাকবে না। তার মানে কোনগুলো থাকবে না? যেমন ঘাত মানে কি? এখানে x এর ঘাত কত? 2, মানে মাত্রা বা পাওয়ার, যেটা সেটাকে আমরা ঘাত বলছি, সূচক যেটা, সেটা হলো ঘাত। এখানে অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত। হ্যাঁ, এখানে স্কয়ার কিউব হতে পারে, 5 হতে পারে, আরো ইচ্ছা মতো পাওয়ার বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু এখানে ঋণাত্মক পাওয়ার থাকবে না। আর কি থাকবে না? এই যে
এখানে ঋণাত্মক পাওয়ার থাকবে না, আর এখানে পাওয়ার x⁻⁻² এই টাইপের সংখ্যা থাকবে না, কিংবা x⁻1/2 এই টাইপের সংখ্যা থাকবে না, বা এই x⁻1/3 বা x⁻2/3 এগুলো হলো পূর্ণ সংখ্যা না, এগুলো হলো ভগ্নাংশ। এই ঘাতগুলো হলো ভগ্নাংশ। এখানে কি থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে, অর্থাৎ এই ধরনের সংখ্যা থাকবে, আর মাইনাস থাকবে না, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা থাকবে না। অর্থাৎ এই টাইপের কোনো সংখ্যা পাওয়ার হিসাবে থাকবে না। এইরকম বীজগাণিতিক রাশিকে বলবো আমরা বহুপদ। তাহলে বহুপদী সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা হলো। তাহলে এখানে আমরা বলতে পারি যে বহুপদী এখানে তাহলে বহুপদে এক বা একাধিক পদ হতে পারে। তাহলে এখানে একটাই পদ, এখানেও একটা পদ, তাহলে এটা কি বহুপদী? অবশ্যই বহুপদী, কারণ এখানে x⁻0 এটা মানে তো a × 1, তার মানে a। তাহলে a সমান আমি পাচ্ছি ax⁻0। এখানে অঋণাত্মক পূর্ণসংখ্যক ঘাত আছে, এখানে 0 তো অঋণাত্মক সংখ্যা, তাহলে এখানে অঋণাত্মক পূর্ণসংখ্যক ঘাত হলো। তাহলে এটাকে আমরা বহুপদী হিসাবে বিবেচনা করতে পারি। এইরকম বহুপদী হিসাবে আমরা বিবেচনা করতে পারি। বহুপদী আরো আমি এক্সাম্পল দিই। যেমন এখানে আমরা সংখ্যা দিয়ে দিলাম, এখানে আমরা আরো দিতে পারি যে ax² + bx + c এটা দিতে পারি। তারপর আরো লিখতে পারি ax³ + bx² + cx + d। এখানে x হলো, এগুলো সবই বহুপদী। এখানে x হলো চলক, আর a b c d এগুলো হলো ধ্রুবক। চলক, এগুলো হলো ধ্রুবক। x চলকের পদসমূহকে আমরা এই পদগুলোকে আমরা পদগুলো কেমন হবে? cx⁻p এই প্রকারের হবে। বহুপদীর পদগুলো এই আকারের হবে। এখানে কেমন? c এর মান কেমন? c এর মান 0 হতে পারে, আবার যে কোনো সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে। আর p এর মান কেমন? p কেমন হবে? p এর মান হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। p হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর c যে কোনো মান গ্রহণ করতে পারে, যে কোনো মান গ্রহণ করতে পারে। c যে কোনো মান হতে পারে। তাহলে এই হলো বহুপদী সম্পর্কে ধারণা। এখানে এই যে এখানে 3 x এর উপর পাওয়ার 3 এটাকে কি বলে? এই বহুপদীর একটা মাত্রা বলে। এখন বলা যেতে পারে যে শুধু কি x দিয়ে হবে, y দিয়ে হবে না? হ্যাঁ, y দিয়ে হবে, z দিয়ে হবে। সাধারণত বীজগণিতে আমরা এই x, y আর z এগুলোকে চলক হিসাবে বিবেচনা করে থাকি, আর a b c d এগুলোকে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করে থাকি। এইখানে এটা হলো এক চলকের বহুপদী, এটা হলো দুই চলকের, এখানে দুইটা চলক আছে x y, দুই চলকের বহুপদী। এরকম তিন চলকের বহুপদী হতে পারে, x y z দিয়ে বহুপদী হতে পারে। যেমন ax² + by + cz এটা হতে পারে তিন চলকের বহুপদী। তাহলে এই হলো বহুপদী সম্পর্কে ধারণা। পরবর্তী, আচ্ছা, এখানে আমরা কি কি আলোচনা করলাম? বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা করলাম, চলক সম্পর্কে, ধ্রুবক সম্পর্কে, বহুপদী সম্পর্কে। অবশ্যই এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, না হলে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো করা যাবে না। এগুলো সম্পর্কে মনে রাখতে হবে। আরো কিছু ধারণা আছে, এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী তো বললাম। এখানে আরো কিছু ধারণা আছে, যেমন বহুপদীর গুণফল, গুণ এবং ভাগ, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তারপরে আছে কি বলে, এই যে ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, এই সব প্রাথমিক ধারণাগুলো নেওয়ার পরেই আমরা অনুশীলন করব। আজকে আমাদের এটা লেকচার ছিল কত? লেকচার ছিল 1।
লেকচার হলো 1। আজকে প্রথম লেকচার এই অধ্যায়ের উপরে, অর্থাৎ উচ্চতর গণিতের উপরে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আজকে পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো, এগুলো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।